হ্যালো গাইস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনিক আলফিন চলে এসেছি তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে ড্রামা, রোম্যান্স, মিস্ট্রি, ফ্যান্টাসি। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। তো গল্পটা শুরু হয়েছে প্রিন্সেস অ্যালোডিকে দিয়ে, এবং অপরজন হচ্ছে প্রিন্সেস অ্যালোডির বোন ফ্লোরিয়া। ওরা একটা গরিব দেশে বসবাস করে যেখানে মানুষদের চলাফেরা এবং খাবার দাবারের জন্য খুবই কষ্ট করতে হয়। তো হঠাৎ করে তারা দেখতে পায় তাদের রাজ্যে দূর কোনো এক রাজ্য থেকে একটি রাজপ্রাসাদের গাড়ি এসেছে। তারা পুরো বিষয়টিকে আরো ভালোভাবে জানার জন্য প্রাসাদের ভিতরে প্রবেশ করে, এবং প্রাসাদের ভিতরে প্রবেশ করার পর দেখতে পারে তাদের বাবা সেই মহিলাটির সাথে কথা বলছে। অ্যালোডি হঠাৎ করেই একটু চিন্তিত হয়ে ওঠে যে কেন এই মহিলাটি এখানে এসেছে। মহিলাটি অ্যালোডির বাবার হাতে একটি চিঠি দিয়ে যায়, যেই চিঠিটা খোলার পর কুইন অফ অরিয়া তাকে বিয়ের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন তার মেয়ের জন্য। রাজা রানী দুজনই খুবই আনন্দিত হয় এই বিষয়টি জানতে পেরে, এবং অ্যালোডিকে এটা মানায় যে ঠিক আছে, তুমি এখন যাও, তোমার সময় হয়েছে, তোমার সব সময়ের সেই স্বপ্নটাকে তুমি পূরণ করো, তোমার মানুষদের জন্য তুমি এই কাজটা করো। তারা যেহেতু অনেক গরিব ছিল, তাদের জন্য এটা খুবই প্রয়োজন ছিল। তারা পরের দিনই তাদের যাত্রা শুরু করে দেয় সেই নতুন রাজ্যের উদ্দেশ্যে। এইখানে একটা সিনে তোমরা দেখতে পাচ্ছ, অ্যালোডির মা অ্যালোডিকে বকা দিচ্ছিল যেন ঠান্ডার ভিতরে সে দাঁড়িয়ে না থাকে। রাজপুত্র তাকে দেখতে পাওয়ার পর যেন প্রথম পলকেই তাকে পছন্দ করে ফেলে। হঠাৎ করে আওয়াজ পাওয়া গেল তারা সেই রাজ্যে পৌঁছে গেছে, এবং ভিতর থেকে রাজা বের হয়ে আসে। অ্যালোডি সহকারে রাজা রানী সকলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সেখানে বড় আকৃতিতে ড্রাগন তৈরি করা ছিল, যে ড্রাগনের মুখে আগুন জ্বলছিল, একটা দুইটা নয়, অসংখ্য। এবং তাদের কাছে কিছু মুহূর্তের জন্য এটা ইন্টারেস্টিংও মনে হয়। রাজপ্রাসাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হয় সেই প্রাসাদে। প্রাসাদ দেখে তারা সবাই অবাক হয়ে যায়, যেহেতু তারা খুবই ছোট একটা গরিব রাজ্য থেকে এসেছে, তাদের কাছে এই সবকিছু অনেক ইন্টারেস্টিং ছিল। রাজা রানীর হয়ে তাদের মন্ত্রী তাদেরকে আমন্ত্রণ জানায় প্রাসাদের মধ্যে। প্রাসাদের মধ্যে ঢোকার পর তারা প্রাসাদ দেখে আরো অবাক হয়ে যায়। তারা কখনোই ভাবেনি যে এটা এতটা ইন্টারেস্টিং হবে। তাদেরকে রেস্ট করার জন্য তাদের রুমে নিয়ে যাওয়া হয়, যেটা অনেক উচিত ছিল। রুম দেখে তাদের কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, খুবই পছন্দ হয়েছে সবকিছুই। তারপরে অ্যালোডির বাবা অ্যালোডিকে বলল, তুমি তোমার কিছু সময় নাও যেন তুমি নিজেকে ঠিকঠাক করতে পারো, তুমি তোমার মনকে স্থির করো, আমরা সবাই আমাদের রুমে যাচ্ছি। এই রুমটা সম্পূর্ণই অ্যালোডির জন্য ছিল। অ্যালোডি সেখান থেকে ফল নিয়ে খায়, রুমের ভিতরে ঘুরে দেখে। সে আশেপাশের পরিবেশটাকে দেখার জন্য বারান্দার দিকে যায়। বারান্দায় যাওয়ার পর সে ওইখানে আরেকটি মেয়েকে দেখতে পায়। অ্যালোডি জানে না সে কে ছিল। এটা একটা ইন্টারেস্টিং পর্ব আমাদের জন্য রয়ে গেল। সূর্য ডুবে গেল, রাত হয়ে গেল। রাতের বেলা অ্যালোডির ঘুম পাচ্ছিল না। অ্যালোডি সবসময় মেজ আর্ট করতে পছন্দ করে। অ্যালোডি যখন বারান্দায় আসলো, তখন হঠাৎ করেই অ্যালোডির চোখ যায় প্রাসাদ থেকে দেখতে পাওয়া সব থেকে উঁচু পাহাড়ের দিকে, এবং সেই পাহাড়ের মধ্যে আলো জ্বলছিল। ওর মনের ভিতরে প্রশ্ন জাগে যে তারা ওইখানে কেন, কিন্তু সে প্রশ্নটাকে নিজের মনের ভিতরেই লুকিয়ে রাখে। রাতের বেলা দুই বোন একসাথে ঘুমানোর জন্য চেষ্টা করে। ছোট বোন অ্যালোডিকে বলেছিল যে ওর জন্য অনেক খুশি এবং অনেক আনন্দিত। পরের দিন অ্যালোডির সাক্ষাৎ হয় সেখানকার রাজা রানীর সাথে। রানী সেইখানকার ক্ষমতা হাতে ধরে রেখেছিল। রানী অ্যালোডিকে তার নাম জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসা করে প্রাসাদ পছন্দ হয়েছে কিনা। ঠিক সেই মুহূর্তে আমাদের রাজকুমার তার নিজেকে পরিচয় দেয় অ্যালোডির কাছে। রানী অ্যালোডির ছোট বোনকে জিজ্ঞাসা করলে ছোট বোন জানায় তাদের প্রাসাদ ওর খুবই পছন্দ হয়েছে। এরপরে অ্যালোডিকে আলাদাভাবে রাজকুমারের সাথে পাঠিয়ে দেওয়া হয় কথা বলার জন্য, নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করার মাধ্যমে পরিচিত হওয়ার জন্য। এবং রানী অ্যালোডির বাবার সাথে কিছু পার্সোনাল কথা বলার জন্য আলাদা হয়ে যায়। পরে সিনে আমরা দেখতে পাচ্ছি অ্যালোডি রাজপুত্রের সাথে আলোচনা করছে। অ্যালোডি রাজপুত্রকে জিজ্ঞাসা করে সে তাকে পছন্দ করেছে কিনা, তার পছন্দ কি, সে কি করতে চায় জীবনে। রাজপুত্রের সবগুলো জবাবের মধ্যেই কিছু রহস্য লুকিয়ে ছিল। তখনই অ্যালোডি জিজ্ঞাসা করে যে তোমার গার্ডগুলো কি তোমাকে সবসময় এত ক্লোজলি ফলো করে, আমি আর একটু পার্সোনালি কথা বলতে চাচ্ছি। তারপরে বলে রাজপ্রাসাদে প্রবেশের সময় আমি দেখেছি সেখানে কতগুলো ঘোড়া রাখা ছিল। তখনই রাজপুত্র জিজ্ঞাসা করে তার মানে তুমি কি ঘোড়ায় রাইড করতে পারো। তখনই তারা দুইজন ঘোড়া নিয়ে বের হয়ে যায় আরো কিছু একাকিত্ব সময়ের জন্য। অপরদিকে রানী অ্যালোডির বাবার সাথে চুক্তিবদ্ধ করে, কিন্তু তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে, কি চুক্তি হয়েছে, এই ব্যাপারে অ্যালোডির বাবা কোনো কিছুই জানাতে নারাজ ছিলেন, একেবারে জানাতে চাচ্ছিলেন না, এবং এটাকে একেবারে সিক্রেট রেখে দিয়েছিলেন। অ্যালোডির মা অ্যালোডির বাবাকে বলে তুমি অবশ্যই অনেক গোল্ড চেয়েছো তাই না। অ্যালোডির বাবা বলে হ্যাঁ, আমি এত পরিমাণে সম্পদ পাবো যেটা আমি কখনো আশাও করিনি, কিন্তু এর বেশি কিছু আমাকে জিজ্ঞাসা করো না। অপরদিকে আমরা দেখতে পাবো রাজকুমার এবং অ্যালোডি দুইজন পাশাপাশি হাঁটছে এবং কথা বলছে। তারা একটা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছে, যেখানে দাঁড়িয়ে রাজকুমার অ্যালোডিকে জিজ্ঞাসা করে তোমার লাইফের সব থেকে বড় ইচ্ছাটা কি। তখন অ্যালোডি বলে আমি পৃথিবীটাকে ঘুরে দেখতে চাই, আমি মানুষজনদের সাথে উঠা বসা করতে চাই, কালচার দেখতে চাই, প্রকৃতি দেখতে চাই, যেগুলো শুধুমাত্র মানুষ বইতে পড়ে। তখন রাজকুমার সেই একই ইচ্ছা প্রকাশ করে। অপরদিকে রানী রাজকুমার এবং রাজকুমারী অ্যালোডির বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। সেইখানে রাজকুমারী অ্যালোডির মা গিয়ে কিছু কথাবার্তা বলে তারা অন্তরঙ্গ করার চেষ্টা করলে সেখানে রানী তাকে ছোট করে, বলে তুমি ছোট একটা জায়গা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো সেটা তোমার মনে রাখার দরকার, তুমি কার সাথে কিভাবে কতটুকু কথা বলতে পারবে সেটাও তোমার জানার দরকার। এই কথা শোনার পর অ্যালোডির মায়ের মনটা ভেঙে যায়। অ্যালোডির মায়ের কাছে মনে হয় হতে পারে তারা অনেক বড় লোক এবং রাজা, কিন্তু তাদের মন ভালো নয়। পরের পর্বে আমরা দেখতে পাচ্ছি অ্যালোডির ছোট বোন অ্যালোডিকে সাজাচ্ছে এবং কিছু মিষ্টি কথা বলছিল। এর মধ্যেই অ্যালোডি
এলোডির মা সেই রুমের ভিতরে প্রবেশ করে এবং এলোডিকে বোঝানোর চেষ্টা করে তুমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছ সেটা ভুল। আমার কাছে মনে হচ্ছে এই বিয়েটা একটা ভুল ডিসিশন। আমার কাছে মনে হচ্ছে তোমার আরো চিন্তা ভাবনা করার দরকার। হতে পারে তারা অনেক উঁচু মানুষ কিন্তু তাদের মন ভালো নয়। আর তুমি বিশ্বাস করো আমি হতে পারি তোমার সৎ মা কিন্তু আমি কখনোই তোমার খারাপ চাইনি। ঠিক সেই মুহূর্তে এলোডির বাবা রুমের মধ্যে প্রবেশ করে এবং এলোডির মাকে আর কোনো কিছু বলতে দেয় না, চুপ করিয়ে দেয়, বলে ওদেরকে ওদের মতো করে ছেড়ে দাও, অনেক রাত হয়েছে, আমাদের ঘুমানোর প্রয়োজন। সেই মুহূর্তে এলোডির মা এলোডির বাবাকে শুধুমাত্র ছোট একটা আওয়াজ দেয় যে আমি মনে করি তুমি যেটা করছো হয়তোবা সেটা বুঝে শুনেই করছো। পরের দিন সকালবেলায় এলোডিকে বিয়ের সাজানো হয় একেবারে রাজকুমারী ড্রেস দিয়ে। ও মাই গড, এত সুন্দর লেগেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওর ছোট বোনটা পুরোটা সময় পাশে বসে দেখছিল এবং হাসছিল। খুব মজাদার একটা মুহূর্ত ছিল সেটা। যখন পরিপূর্ণরূপে তাকে সাজানো হয় পুরোপুরি একটা রাজকুমারীর মতোই লাগছিল। এলোডির বাবা এলোডিকে নিয়ে আসে বিয়ের মঞ্চে এবং তাকে রাজকুমারের হাতে তুলে দেওয়া হয়। রাজ্যের সবার সামনে সাক্ষী রেখে আংটি বদল করে তাদের বিয়ের কাজ সম্পন্ন করা হয়। এরপরেই তাদের জন্য একটি যাত্রার তৈরি করা হয়। যেই যাত্রায় যাওয়ার সময় এলোডির বাবা এলোডিকে সম্পূর্ণরূপে বিদায় জানায়, এলোডির মা বিদায় জানায় ওর ছোট বোন। যাত্রাপথে এলোডি রাজকুমারকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি আমরা। তখন রাজকুমার এলোডিকে বলে বিয়ের পর আমরা আমাদের পূর্বপুরুষদেরকে সম্মান প্রদর্শন করি সেই পাহাড়ের চূড়ায় উঠে। পাহাড়ের চূড়ায় ওঠার পর এলোডি হঠাৎ করে ভয় পেয়ে যায় যখন দেখতে পায় অসংখ্য মানুষ মুখোশ পরে দাঁড়িয়েছিল। পুরো একটা ভৌতিক পরিস্থিতি। রাজকুমারের মা এলোডির হাতে একটি কয়েন দিয়ে বলে আমাকে ফলো করো। রানী তখন এলোডিকে একটা ইন্টারেস্টিং পুরনো ঘটনা বলে যে অনেক আগে এইখানে তাদের রাজ্য গড়ে ওঠারও অনেক আগে এইখানে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জীবের একটি জীব বসবাস করত। যে জীবকে মারার জন্য তারা অনেক চেষ্টা করেছে কিন্তু কেউ সেটা করতে পারেনি। সেই জীব এই গুহাতেই বসবাস করত। সেইখানে পৌঁছানোর পর রানী হঠাৎ করেই একটি চাকু বের করে। এলোডি আরো ভয় পেয়ে যায়। তখন রাজকুমারের হাত কেটে দেওয়া হয় এবং এলোডির হাত এগিয়ে দিতে বলার পর এলোডির হাতেও কেটে দেওয়া হয় এবং দুইজনের দুই হাতের ক্ষত স্থানটাতে এক জায়গায় ধরে সেই রক্ত দুইটাকে এক জায়গায় মিশ্রিত করা হয় এবং এর মাধ্যমে এলোডিকে বলা হয় যে আজ থেকে তুমিও রয়্যাল ব্লাড। রাজ্যের সবাই তখন এলোডির সামনে মাথা নত করে। ওর হাতে যে কয়েনটা দেওয়া হয় সেই কয়েনটাকে ও গুহার ভিতরে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে রাজকুমার ওকে বলে যে এখন প্রথা অনুযায়ী আমার তোমাকে কোলে করে তুলে নিয়ে যেতে হবে। যখন ওকে কোলে তুলে নেওয়া হয় ও খুবই আনন্দিত ছিল। সাময়িক সময়ের জন্য ওকে বলা হয় তুমি তোমার চোখ দুটো বন্ধ করো, আমি তোমাকে ধরে রেখেছি। কিন্তু রাজকুমার জানতো কিছু একটা হতে যাচ্ছে। রাজকুমার হঠাৎ করেই এলোডির কানের সামনে এসে আই এম সরি বলেই এলোডিকে সেই গুহার ভিতরে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে এলোডি সেই গুহার ভিতরে পড়তে থাকে। পড়তে পড়তে ওর শরীরের ভিতরে অনেকগুলো স্ক্র্যাচ পড়ে কিন্তু সেইখানে অনেক গাছপালা ছিল বিধায় সেগুলোতে বাড়ি খেয়ে ও আহত অবস্থায় গুহার নিচে জ্ঞান ফিরে পায়। ও দেখতে পায় ওর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছে। গুহার এত নিচে ওকে কেন ফেলে দেওয়া হলো ও বুঝতে পারছিল না। সে গুহার চারিপাশে তাকিয়ে দেখে যে কয়েন ওর হাতে দেওয়া হয়েছিল এরকম অসংখ্য কয়েন সেখানে পড়ে আছে। ও চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকতে থাকে কিন্তু কেউ ওর ডাকে সাড়া দিচ্ছিল না। কেউ ওকে হেল্প করার জন্য ওর ডাক শুনছিল না। সেখানে কেউ ছিল না, সবাই ততক্ষণে চলে গিয়েছিল। কিন্তু ওর ডাক শুনে, ওর চিৎকার শুনে সেই গুহার ভিতরে সেই ভয়ঙ্কর দানব জেগে ওঠে। এদিকে এলোডি ততক্ষণে সবকিছু বুঝতে পারে যে কেন ওকে বিয়ে দেওয়া হয়েছিল এবং ওকে এখানে আনা হয়েছে এই গুহার ভিতরে ফেলে দেওয়ার জন্য। ও উপরে ওঠার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। প্রতিবারই সে ব্যর্থ হয় এবং নিচে পড়ে যায়। হঠাৎ করে গুহার আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখে সেখানে অসংখ্য রাজপ্রাসাদের স্বর্ণালঙ্কার এবং জুতো, জামা এগুলো পড়ে আছে এবং ও বুঝতে পারে এগুলো ওর নয়। তার মানে এখানে ও একমাত্র ব্যক্তি নয় যাকে ফেলে দেওয়া হয়েছে। ওর আগেও আরো অসংখ্য মেয়েদেরকে এখানে ফেলে দেওয়া হয়েছে। ও গুহার ভিতর থেকে একটা আওয়াজ পায় এবং সেই আওয়াজের দিকে এগিয়ে যায়। ও আরো আওয়াজ পেতে থাকে এবং আরো সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং সেইখানে অল্প করে আলো জ্বলতে দেখতে পায়। সে আলোটা কিসের সেটা জানার জন্য সে আরো সামনে এগিয়ে যায়। হঠাৎ করে দেখতে পায় একটা ছোট পাখির শরীরের মধ্যে আগুন জ্বলছিল এবং পাখিটা সেইখানে ছটফট করে মারা যাচ্ছিল। ও অনেক চেষ্টা করে পাখিটার শরীরের আগুনটাকে নিভিয়ে ফেলার জন্য, পাখিটাকে সেইখানে রেখে দেয়। আর হঠাৎ করে আরো জোরে আওয়াজ পায় এবং তখনই দেখে অসংখ্য পাখি একসাথে ওর দিকে এগিয়ে আসছে। যেই পাখিগুলোর সবার শরীরে আগুন জ্বলছিল সবগুলো পাখি নিজেদেরকে বাঁচানোর জন্য ছটফট করছিল। ও আতঙ্কিত হয়ে ভয়ে মাথাটা নিচু করে মাটির ভিতরে লুটিয়ে পড়ে। তারপরে উঠে কান্না শুরু করে এবং চারিদিকে তাকিয়ে দেখে সব পাখিগুলো ওইখানে মরে পড়ে আছে। ও ভাবতে থাকে এটা আমি কোথায় চলে আসলাম। এর মধ্যেই হঠাৎ করে একটা হুঙ্কার শুনতে পায়, অনেক বড় একটা আওয়াজ এবং এটা খুব বড় একটা দানবাকৃতির জন্তুর আওয়াজ। সেইটা সে বুঝতে পারে। তার মধ্যেই সে পেছনের দিকে তাকায় এবং হঠাৎ করে ওর পিছন থেকে বড় একটা বাতাস আসার পরে সে পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখে বিশাল বড় একটা দানবাকৃতির হাত। সে আরো ভয় পেয়ে যায় এবং চিৎকার করে অপর দিকে দৌড়াতে থাকে। ও বুঝতে পারছে যে এই আওয়াজটা আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছে। ও আরো ভয় পেতে থাকে এবং একটা পাথরের পেছনে লুকিয়ে থেকে ডানে বামে লক্ষ্য করতে থাকে। কিন্তু এখানে একটি আরো ভয়ঙ্কর বিষয় ছিল যে সেই দানবাকৃতির জন্তুটি ওর সাথে কথা বলছিল। ও জন্তুটিকে জিজ্ঞাসা করে তুমি কি চাও। তখনই জন্তুটি বলে আমি তো তোমাকে খেতে চাই এবং প্রত্যেকটা রয়্যাল ব্লাডকে তাদের কর্মের জন্য ফলাফল দিতে হবে। এবং সেই মুহূর্তে গিয়ে সেই দানবাকৃতি অন্ধকার থেকে বেরিয়ে আসে এবং দেখতে পাওয়া যায় এটা একটি ড্রাগন ছিল। দেখতে পাওয়ার পর এলোডি একটা দৌড় শুরু করে এবং ড্রাগনটি এলোডির দিকে আগুন ছুড়ে মারে। এলোডি নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি গুহার ভিতরে গিয়ে পৌঁছায়। যে গুহার ভিতরে আগুন পৌঁছাচ্ছিল। গুহার ভিতরে পৌঁছানোর পর গুহার ভিতরে একটি লাশ দেখতে পায়। সেই লাশটি ছিল সেই মেয়েটির, যে মেয়েটিকে ও প্রাসাদের ভিতর থেকে দেখতে পেয়েছিল। সেই গুহার ছোট একটা ফাঁকার মধ্য দিয়ে সে ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু ওর জামার কারণে আটকে যায়। আর ঠিক সেই সময় অপর দিক থেকে আগুন ছুটে আসছিল ওর দিকে। ও অনেক কষ্টের পর নিজের জামাটাকে সেইখান থেকে ছুটিয়ে
ফুটিয়ে গুহার পুরোপুরি ভিতরে ঢুকে যায়, কিন্তু ওর পায়ের এক অংশে আগুন লেগে সেইখানে পড়ে যায় এবং ওর শরীর পুড়ে যাওয়ার সেই ক্ষতর জন্য সে চিৎকার করতে থাকে। হঠাৎ করে ড্রাগনটা জিজ্ঞাসা করে, তুমি কি এখনো বেঁচে আছো? তারপরে ও কোনো কথা বলে না, কিন্তু ড্রাগনটা বুঝতে পারে ও নিজেকে বাঁচানোর জন্যই চুপ করে আছে, কিন্তু ও জেগে আছে। ও ততক্ষণ পর্যন্ত চুপচাপ সেইখানে বসে থাকে যতক্ষণ পর্যন্ত না ড্রাগনটা সেইখান থেকে চলে যায়। ড্রাগনটা চলে যাওয়ার পর ও নিজের জামার সব থেকে শক্ত অংশটাকে খুলে ফেলে এবং ওকে যখন সাজানো হয়েছিল তখন ওর শরীরের ভিতরে একটা ছোট চাকু দেওয়া হয়েছিল, যেটা ওর সাজগুজেরই একটা অংশ ছিল। সে সেই চাকুটাকে বের করে এবং হালকা করে সেইটাকে ধার করে ওর জামার একটা অংশকে কাটে। জামার সেই কাটা অংশটাকে দিয়ে ওর সেই পায়ের পোড়া ক্ষতটাকে সে বেঁধে ফেলে এবং সে ওইটাকে বাঁধতে সময় অনেক কষ্টের সাথে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ ওইখানে বসে থাকার পর ওর স্মরণে আসে যে ওকে সাজানোর সময় ওকে একটা গলার লকেট দেওয়া হয়েছিল, যেই লকেটের ভিতরে একটা সুগন্ধ জাতীয় জিনিস দেওয়া আছে, যেটা আগুনের ভিতরে পোড়ানোর মাধ্যমে মোমবাতি তৈরি করা সম্ভব। ও সেইটার মধ্যে আগুন জ্বলিয়ে ছোট একটা লাইটের ব্যবস্থা করে। ও হার মানতে একেবারেই রাজি ছিল না, তাই ও ওই লাইটটাকে ধরে গুহার সামনের দিকে এগোতে থাকে। ও ভাবতে থাকে এখান থেকে কি বের হওয়ার কোনো মাধ্যম আমি আদৌ খুঁজে পাবো। সেই গুহার সামনে দিয়ে এগিয়ে যাওয়ার পর ছোট একটা গর্তের ভিতর দিয়ে সে পড়ে যায়। খুব গুরুতর ভাবে ও আহত হয় এবং ও আগুন জ্বালিয়ে যে লাইটটার ব্যবস্থা করেছিল সেটাও পরিপূর্ণভাবে নিভে যায়। তখনই সে গুহার ভিতর থেকে একটা লাইটের উৎস খুঁজে পায়। দেখতে পায় ছোট ছোট নীল আলো জ্বলে আছে গুহার ভিতরে। ও আস্তে আস্তে সেই আলোর দিকে এগিয়ে যায়, কিন্তু ওই আলো পর্যন্ত পৌঁছানোর আগে সামনে অনেক বড় একটা গর্তের সামনে গিয়ে পৌঁছায় ও, এবং ওইখানেই বসে কান্না শুরু করে। তারপরে গিয়ে ওর বিয়ের আংটিটাকে খুলে সেই গর্তের মধ্যে ফেলে দেয় এবং নিজের মনটাকে শক্ত করে কিছুটা পিছনে গিয়ে সেইখান থেকে দৌড় দিয়ে ও একটা ঝাঁপ দেয়। ঝাঁপ দিয়ে অপর পাশে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু সেখান থেকে সে পিছলে পড়ে যাচ্ছিল। সেই সময় ও সেই চাকুটাকে কাজে লাগায় এবং চাকুটাকে কাজে লাগিয়ে আরো উপরের দিকে ওঠার চেষ্টা করে। অনেকক্ষণ কষ্ট করার পর সে উপরে উঠতে সক্ষম হয় এবং দেখতে পায় গুহার ভিতরে জ্বলে ওঠা সেই ছোট ছোট নীল আলোগুলো আসলে কোনো লাইট নয়, সেগুলো আসলে গুহার ভিতরে থাকা এক ধরনের প্রাণী, যে জীবের মধ্য থেকে সেই লাইটের আলো আসছিল। তখনই ওর মাথার ভিতরে একটা আইডিয়া আসে এবং ও ওর হাতের কাপড়ের একটা অংশ খুলে সেই কাপড়ের মধ্যে কিছু জীব এক জায়গায় করে একটা লাইটের ব্যবস্থা করে। সামনের দিকে অগ্রসর হওয়ার পর সেইখানে সে কিছু পানি খুঁজে পায়। ততক্ষণে এলোডি অনেক তৃষ্ণার্ত ছিল। ও যখনই সেই পানিটাকে নিয়ে মুখে দেয়, এই পানিটা একেবারেই খাবারের অযোগ্য এবং সে দেখতে পায় এই পানিটা উপরে জমে থাকা বরফ থেকে পড়ছে। ও পানির ভিতরে নেমে যায় এবং বরফ গলে পড়া সেই ছোট ছোট ক্ষুদ্র পানির ফোঁটাগুলোকে সে মুখ হা করে খাওয়া শুরু করে। হঠাৎ করে পানির পরিমাণ বাড়তে থাকে। ও বুঝে উঠতে পারে না, কারণ ওর চোখটা বন্ধ ছিল। পানি ঝরে পড়ার পরিমাণটা যখন খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখন ও হঠাৎ করে চোখ খুলে এবং দেখতে পায় বরফের অপর দিক থেকে ড্রাগনটা ওর দিকে আগুন ছুড়ে মেরেছে। সেই গরমে বরফগুলো গলে পড়ছিল। সাথে সাথে ও নিজেকে বাঁচানোর জন্য আবারও আরেকটা গুহার দিকে ছুটে যায় এবং ছোট একটা গর্তের ভিতরে গিয়ে পৌঁছায়। ওই গুহার ভিতরে পৌঁছানোর পর এলোডি লক্ষ্য করে সেইখানে পাথরের ভিতরে কিছু লেখা ছিল এবং লেখা ছিল এই গুহাটা সেফ, এইখানে তোমাকে ড্রাগন কিছু করতে পারবে না। ও শুনতে পায় ড্রাগন সেইখান থেকে চলে গেছে এবং সে গুহার চারিপাশে তাকানোর পর দেখতে পায় সেখানে আরো অসংখ্য মেয়েদের পোশাক পরেছিল এবং ও বুঝতে পারে এই গুহার ভিতরে আরো অসংখ্য মেয়েরা এসে পৌঁছেছিল। সে গুহার আরেকটু ভিতরে যাওয়ার পর সেই গুহার ভিতরে দেখতে পায় অসংখ্য মেয়েদের নাম লেখা ছিল। যত মেয়েরা এখন পর্যন্ত এই ড্রাগনের শিকার হয়েছে সবার নাম এখানে লেখা ছিল। ও একে একে সবার নাম পড়তে থাকে এবং এক পর্যায়ে গিয়ে ও বুঝতে পারে যে অসংখ্য মেয়েরা এখানে তাদের জীবন হারিয়েছে, এই ড্রাগনের শিকার হয়েছে। ও ব্যথা সহ্য করতে না পেরে কিছু সময়ের জন্য ওর পায়ে বেঁধে রাখা সেই কাপড়টাকে খুলে এবং দেখতে পারে সেই ক্ষতটা আরো বাজে আকার ধারণ করেছে। ও ভয়ে ক্ষুধার্ত হয়ে ব্যথায় শরীরে প্রচন্ড মাত্রার জ্বর নিয়ে সেইখানে ছটফট করতে থাকে। ও নিজেও জানে না কয়েক ঘন্টা ধরে সে ওইখানে ছটফট করছিল। হঠাৎ করেই সে ওইখানে দেখতে পায় যে সকল মেয়েরা এখানে প্রাণ হারিয়েছে তাদের সবাইকে, কারণ তাদের কারো আত্মা সেই গুহা থেকে বের হতে পারেনি। ও দেখতে পায় কিভাবে সেই মেয়েগুলো ছটফট করেছে, কিভাবে সেই মেয়েগুলো পাথর কেটে কেটে তাদের নিজেদের নাম লিখেছে। হঠাৎ করে একটা আত্মা ওকে আওয়াজ দেয় এই সব কিছুই ছিল মিথ্যে। তারপরে ও হঠাৎ করে লক্ষ্য করে ওর পায়ের সেই ক্ষত স্থানে আলো জ্বলে ওঠা সেই ছোট ছোট জীবগুলো অনেকগুলো জড়িয়েছিল। একটা একটা করে সেগুলোকে পা থেকে সরিয়ে ফেলে, কিন্তু সরানোর পর সে বুঝতে পারে ওর পায়ের ক্ষতটা ভালো হয়ে গেছে। তারপরে ও বুঝতে পারে এই জীবগুলো শরীরের ক্ষত ঠিক করতে পারে। যখন ওর শরীরের ক্ষতগুলো ঠিক হয়ে যায় তখন ওর শরীরে কিছুটা এনার্জি ফিরে আসে এবং ওই গুহার ভিতরে আরেকটু পর্যবেক্ষণ করার পর সেইখানে একটা ম্যাপ খুঁজে পায়। ওই ম্যাপের সাথে ও মেলায় কিভাবে এই গর্তের ভিতরে পৌঁছেছে এবং কোন জায়গা হয়ে এইখানে এই গর্তে এসে পৌঁছেছে। তারপরে ভাবা শুরু করে কিভাবে সে এখান থেকে বের হবে। তখনই সেই ম্যাপের ভিতরে আরেকটা অংশে একটা সূর্য আর্ট করা থাকে এবং একটি রাস্তা তৈরি করা থাকে। ও ওই রাস্তাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যে ও কিভাবে এই গুহা থেকে বের হতে পারবে। ওর শরীরের ভারী পোশাকগুলোকে খুলে ফেলে দেয়। অন্য সকল মেয়েদের মতো ও নিজের ছুরিটাকে বের করে সেই গুহার ভিতরে নিজের নামটাকে লেখে। তারপরে ওর যাত্রা শুরু হয় এখান থেকে বের হওয়ার জন্য। ও সেই লাইটটাকে হাতে ধরে আস্তে আস্তে গুহার সামনের দিকে এগিয়ে যায় আর পিছন থেকে ড্রাগনের আওয়াজ শুনতে পায়। সে ভয়ে ভয়ে আরো সামনের দিকে এগিয়ে যায়। তখনই ও সেই জায়গাটাকে খুঁজে পায় যে এখান দিয়ে সে বাইরে বের হতে পারবে, কিন্তু লক্ষ্য করে দেখে সেটা একটা উঁচু স্থান। অনেক লম্বা সময় পর সে নিজের শরীরের মধ্যে বাইরের রোদের আলোকে অনুভব করতে পারে এবং কিছু সময়ের জন্য সে আনন্দিত হয়। তারপরেই সে বুঝতে পারে এই গুহার উপরে উঠতে গেলে ওকে অসংখ্য কাঁটাদায়ক ক্রিস্টাল বেয়ে উপরে উঠতে হবে। ও প্রস্তুতি নেয় উপরে বেয়ে ওঠার জন্য। ওর জামার বাকি অংশটাকে ছিঁড়ে নিয়ে হাতে পায়ে বেঁধে নেয় যেন ওর উপরে উঠতে সুবিধা হয়। ও কিছু দূর ওঠার পর নিচে ড্রাগনটা চলে আসে এবং ওর হাত উপর থেকে ফসকে যায়। ও নিচে পড়ে যাবে এরকম সময় ও আরেকটা ক্রিস্টালের ভিতরে নিজেকে আটকে নিয়ে আবার উপরে ওঠা শুরু করে এবং বুঝতে পারে নিচে ড্রাগনটা ওর জন্য অপেক্ষা করছে। অনেক কষ্টের পর ও সেই গুহার উপরে উঠতে সক্ষম হয়। সামনে একটা খোলা জায়গা দেখতে পায় এবং সেই দিকে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পর বুঝতে পারে যে এইখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই আর ও এখান থেকে জাম্প করলে বা পড়ে গেলে আর বাঁচতে পারবে না। এলোডি সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রাসাদ দেখতে পায় এবং সেখানে বসে কান্না শুরু করে।
করে। কিছু সময়ের জন্য ওর কাছে মনে হয় যে ওর লাইফটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে। ঠিক তখনই ও কিছু ঘোড়া দেখতে পায় এবং কিছু মানুষ দেখতে পায় এবং চিৎকার করা শুরু করে যে আমি এখানে আছি, আমাকে বাঁচাও, হেল্প, আমাকে সাহায্য করো। ঠিক তখনই সেই ড্রাগনটা বাহির দিয়ে উড়ে এসে ওই গুহার সামনে চলে আসে এবং ওকে খাওয়ার চেষ্টা করে। ও আবারও গুহার ভিতরে ঢুকে যায়। তখন গিয়ে ও দেখতে পায় যে যেই মেয়েটা এইখান পর্যন্ত পৌঁছেছিল তার মৃতদেহটা এইখানেই পড়ে আছে। তখন ড্রাগনটা ওকে বলে বাঁচার কোনো রাস্তা নেই, তোকে এখন মরতে হবে। যখনই ড্রাগনটা আগুন ছুড়ে মারবে ঠিক তখনই ড্রাগনটা ওই ঘোড়া থেকে নেমে আসা মানুষগুলোর আওয়াজ পেয়ে আবার সেই দিকে ছুটে যায়। আর এলোডি শুনতে পায় গুহার ভিতর থেকে কেউ ওর নাম ধরে ডাকছে এবং ও বুঝতে পারে এটা ওর বাবা। ততক্ষণে এলোডির বাবা গুহার ভিতরে কিছু মানুষদেরকে নিয়ে এসেছে তার মেয়েকে এইখান থেকে বাঁচানোর জন্য। তারা গুহার আরো ভিতরে পৌঁছাতে থাকে এবং এলোডির নাম ধরে চিৎকার করতে থাকে। এলোডি সেই ডাকের আওয়াজ পেয়ে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে এলোডি এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে ও দেখতে পায় ছোট ছোট 3টে ড্রাগনের বাচ্চা সেইখানে মরে পড়ে আছে এবং সেইখানে অসংখ্য রাজপ্রাসাদের স্বর্ণালঙ্কার পড়ে আছে। তখনই সে বুঝতে পারে যে এইখানে ড্রাগনের 3টা বাচ্চা ছিল যাদেরকে এই রাজ্যের রাজা এসে মেরে ফেলেছিল, যেই প্রতিশোধ নিচ্ছে এই ড্রাগনটা। তখন গিয়ে আমরা ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ড্রাগনের বাচ্চা 3টাকে মারার পর ড্রাগন সবাইকে মেরে দিলেও সে রাজাকে ছেড়ে দেয় এবং রাজাকে শর্ত দেয় যে প্রতি প্রজন্ম থেকে রাজকুমারীদেরকে আমার কাছে পাঠিয়ে দেওয়া হবে, আমি তাদেরকে মেরে ফেলবো, তারা কেউ বেঁচে থাকতে পারবে না, এটা হবে তোমার শাস্তি, আর তা না হলে আমি তোমার পুরো প্রাসাদকে এবং পুরো রাজ্যকে ধ্বংস করে দেবো। এলোডি সব বুঝতে পারার পর আবারও সেই ডাকের আওয়াজ অনুসারে সামনের দিকে এগিয়ে যায়। এলোডি দেখতে পায় ওর বাবাকে, কিন্তু এলোডি মনে মনে বলতে থাকে সবাই চুপ হও, আর তা না হলে ড্রাগন তোমাদেরকে খুঁজে বের করে ফেলবে। এলোডি এটা জোরে বলতে পারছিল না, কারণ যদি এলোডি এমনটা করে তাহলে ড্রাগন এলোডিকেও খুঁজে পেয়ে যাবে। ঠিক তখনই ড্রাগনের আক্রমণ হয় এবং ড্রাগন একে একে এলোডিকে বাঁচাতে আসা সবাইকে মেরে ফেলে এবং সর্বশেষ এলোডির বাবাকে জিজ্ঞাসা করে ড্রাগন যে তুমি কেন এখানে এসেছো। এলোডির বাবা বলে আমি এখানে এসেছি আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। তখন কি ড্রাগন একেবারে ক্ষিপ্ত হয়ে যায়। এলোডির বাবা তার তরোয়াল বের করে ড্রাগনের সাথে যুদ্ধ করার জন্য, কিন্তু সেই সুবিশাল ড্রাগনের কাছে এলোডির বাবা কিছুই ছিল না। ড্রাগন এলোডির বাবাকে আটকে ফেলে এবং এলোডির বাবাকে জিজ্ঞাসা করে সে যদি তোমার মেয়ে হয়ে থাকে তাহলে তুমি ওকে ডাকো, ওকে ডাক দাও, আমি চাই ও বের হয়ে আসুক। এলোডির বাবাকে ড্রাগন আঘাত করতে থাকে, কিন্তু এলোডির বাবা চিৎকার করে বলতে থাকে এলোডি খবরদার, তুমি একদম বের হয়ে আসবে না, তুমি যেখানেই লুকিয়ে আছো সেখানেই লুকিয়ে থাকো। এলোডি বুঝতে পারে এবং পাশেই একটা পাথরের পিছনে নিজেকে লুকিয়ে রাখে আর কান্না করতে থাকে। ঠিক তখনই ড্রাগন যখন এলোডির বাবাকে একেবারে মেরে ফেলবে ওই মুহূর্তে গিয়ে এলোডি সহ্য করতে না পেরে ছোট করে একটা কান্নার আওয়াজ করে ফেলে এবং জোরে নো বলে চিৎকার করে ফেলে। ড্রাগন সেটা শুনতে পায় এবং ড্রাগন আবার এলোডিকে খোঁজা শুরু করে দেয়। যদিও বা এলোডি ড্রাগনের একেবারে খুব কাছাকাছি ছিল, কিন্তু ড্রাগন এলোডিকে খুঁজে পাচ্ছিল না। ওই মুহূর্তে এলোডির বাবার সাথে নেমে আসা এক ব্যক্তি ড্রাগনের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দেয় এবং সেই আওয়াজ পেয়ে ড্রাগন ওইদিকে ছুটে যায়, মনে করে যে এটা মনে হয় এলোডি। ঠিক সেই সময় এলোডি পাথরের পিছন থেকে বের হয়ে আসে এবং ওর বাবাকে মৃত্যু অবস্থায় দেখতে পায়। ওর বাবাকে বলে যে রশি বেয়ে আমরা এখানে নেমে এসেছি, সেই রশি বেয়ে তুমি এখান থেকে বের হয়ে যাও, নিজেকে বাঁচাও, আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমাকে এরকম বিপদে ফেলে দিয়েছি। তোমাকে হারানোর পর আমি বুঝতে পেরেছি যে আমি কি হারিয়েছি। এবং এলোডির বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিজের চোখের সামনে নিজের বাবাকে মরতে দেখার পর এলোডি একেবারেই ভেঙে পড়ে। অপরদিকে ড্রাগন যখন এলোডি মনে করে ওই লোকটিকে ফলো করা নিয়ে ব্যস্ত, ততক্ষণ এলোডি নিজের জীবনকে বাঁচানোর জন্য সেই রশির উদ্দেশ্যে দৌড় দেয় এবং রশি বেয়ে উপরে ওঠা শুরু করে। এদিকে ড্রাগনটা সেই লোকটাকে খুঁজে পায় এবং ড্রাগনটা ওই লোকটাকে মেরে ফেলে। আর অপরদিকে দেখতে পায় যে এলোডি রশি বেয়ে এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। ড্রাগন সাথে সাথে এলোডির দিকে রওনা দেয় এবং এলোডিকে পুড়িয়ে মারার জন্য তার দিকে আগুন ছুড়ে মারে। ততক্ষণে এলোডি একেবারে উপরে পৌঁছে গেছে এবং একটু সময়ের জন্য এলোডি সেই গুহা থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছে। এলোডির বাবা যেই ঘোড়াতে করে এসেছিল, এলোডি ছুটে গিয়ে সেই ঘোড়াতে উঠে বসে এবং সেখান থেকে পালানো শুরু করে। আর দেখতে পায় ড্রাগনটি ততক্ষণে ক্ষিপ্ত হয়ে সেই পাহাড়ের ভিতর থেকে বের হয়ে এসেছে ওকে খুঁজে বের করে মারার জন্য। এলোডির সাথে সাথে ঘোড়া থেকে নেমে একটি পাথরের নিচে নিজেকে বাঁচানোর জন্য লুকিয়ে ফেলে এবং ঘোড়াটিকে ছেড়ে দেয়। ড্রাগনটি ঘোড়াটিকে ফলো করে এলোডিকে দেখতে পায় না এবং ঘোড়াটিকে মেরে ফেলে পুড়িয়ে। আর এলোডিকে খোঁজা শুরু করে। ড্রাগনটি একেবারে রাগান্বিত হয়ে যায় এবং আকাশ থেকে আগুনের বর্ষণ করা শুরু করে, যেন এলোডি যেখানেই থাকুক না কেন ও যেন পুড়ে মারা যায়। অপরদিকে আকাশ থেকে এরকম আগুনের বর্ষণ হতে দেখে রানী বুঝতে পারে যে এইটা এলোডির কাজ। এলোডি এমন কিছু একটা করেছে যেটা সেই ড্রাগনকে রাগান্বিত করেছে। পুরো রাজ্য ড্রাগনের আগুনে ছড়িয়ে পড়েছে, কিন্তু এলোডি এখন পর্যন্ত নিজেকে সেই পাথরের নিচে নিজেকে লুকিয়ে রেখেছে। ততক্ষণে দেখা যায় এলোডির বোন এবং এলোডির মা এখনো এলোডিকে বাঁচিয়ে নিয়ে ফেরার জন্য সমুদ্রের পাড়ে বসে আছে। ওরা দরজায় আওয়াজ শুনতে পায় এবং মনে করে এলোডি ফিরে এসেছে, কিন্তু না, সেইখানে রানী তার সৈন্যদেরকে নিয়ে পৌঁছায় এবং এলোডির ছোট বোনকে নিয়ে যায় ওর মাকে আঘাত করে। ততক্ষণে অনেক সময় পার হয়ে যায় এবং এলোডি সেই গুহা থেকে বের হয়ে আসে যখন বুঝতে পারে যে ড্রাগন এতক্ষণে এসে শান্ত হয়ে গেছে এবং বাঁচার জন্য যখন সামনে এগিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে দেখতে পায় ওর মা একটা ঘোড়াতে করে এগিয়ে এসেছে ওকে বাঁচিয়ে নিয়ে ফেরার জন্য এবং এলোডিকে বলে যে ওরা আমাকে আঘাত করে তোমার ছোট বোনকে তুলে নিয়ে গেছে, তোমার ছোট বোনকে বাঁচাতে যাবো আমি। তখন এলোডি বলে না মা, তোমার যেতে হবে না, আমি যাব, আমি আমার ছোট বোনকে বাঁচিয়ে নিয়ে আসবো। এবং ও আবারও ওর ছোট বোনকে বাঁচানোর জন্য ঘোড়ায় চড়ে সেই ড্রাগনের গুহার উদ্দেশ্যে রওনা দেয়। ততক্ষণে রানী এলোডির সেই ছোট বোনকে গুহার ভিতরে ফেলে দেওয়ার জন্য নিয়ে আসে। রাজকুমার সেইখানে অনিচ্ছা প্রকাশ করলেও রানী জোর করেই নিজের হাত কাটে এবং ওর ছোট বোনের হাত কেটে সেই রক্তটাকে একত্রিত করে এলোডির ছোট বোনকেও সেই গুহার ভিতরে ফেলে দেয়। এলোডি খুব দ্রুততার সাথে সেই গুহার ভিতরে পৌঁছে একটা রশি ছেড়ে দিয়ে সেই গুহার ভিতরে নামে স্ব ইচ্ছায় এবং এইবার নামে শেষের নিজের বোনকে বাঁচানোর জন্য। ওইদিকে ড্রাগন এলোডির ছোট বোনকে নিয়ে যায় মেরে ফেলার জন্য। এলোডি একে একে পর্বে পর্বে গুহার সেই জায়গায় পৌঁছায় যেখানে সেই জ্বলে থাকা প্রাণীগুলো ছিল। সেইখান থেকে সেই
প্রাণীগুলোকে কালেক্ট করে সে আলো তৈরি করে এবং আবারও সেই গর্তের ভিতর থেকে এত বড় একটা পাহাড়ের গুহার ভিতরে ড্রাগন কোন জায়গাটা থাকে সেই ম্যাপ দেখে সেটা খুঁজে বের করে এবং ও এমন একটা ট্র্যাপ তৈরি করে যে ট্র্যাপটা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে একটা আওয়াজের সৃষ্টি করবে। যখন সেই ট্র্যাপটা তৈরি হয়ে যায় তখন সে তার হাতে নিজের বাবার তরোয়ালটাকে তুলে নেয় এবং ঠিক ড্রাগনের রেস্ট করার জায়গায় গিয়ে লুকিয়ে অপেক্ষা করে। এলোডির তৈরি করা সেই ট্র্যাপ যখন শেষের দিকে চলে আসে তখন সেটা একটা আওয়াজের সৃষ্টি করে এবং ড্রাগন মনে করে যে এই মনে হয় এলোডি চলে এসেছে এবং কিছু সময়ের জন্য ড্রাগন এলোডির ছোট বোনকে রেখে সেই আওয়াজের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই এলোডি পাথরের পিছন থেকে বেরিয়ে আসে এবং ওর বোনকে জাগিয়ে তোলে, বলে আমি তোমাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। এলোডি ওর বোনকে তুলে নেয়। তখনই ড্রাগন বুঝতে পারে যে এটা একটা ট্র্যাপ ছিল এবং সাথে সাথে ড্রাগন আবার এখানে চলে আসছিল। এলোডি ওর ছোট বোনকে বলল তুমি একদম ভয় পেও না, এখন আমার ড্রাগনের মুখোমুখি করতে হবে, ওকে সবকিছু সত্য বলতে হবে। ড্রাগন সেইখানে ফিরে আসে। ততক্ষণে এলোডি তরোয়াল নিয়ে ড্রাগনের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল একেবারে প্রস্তুত হয়ে। এলোডি বলে যে তুমি যেটা করছো সেটা ভুল, তুমি যে মানুষগুলোকে মারছো তারা কেউ রয়্যাল ব্লাড নয়। কিন্তু ড্রাগন সেটা বিশ্বাস করতে রাজি ছিল না। ড্রাগন বলে তোমাদের রয়্যাল ফ্যামিলি আমার বাচ্চাদেরকে মেরেছে, তাই তোমাদেরকে মরতে হবে। এবং ড্রাগনটা এলোডির দিকে আগুন ছুড়ে মারে। এলোডির শরীরে আগুন লাগে ঠিকই, কিন্তু সাথে সাথে ও পানির ভিতরে পড়ে যাওয়ায় ওর শরীরে ক্ষতর সৃষ্টি হয় কম। ও সেই পানি থেকে উঠে আসে এবং আবারও সেই তরোয়ালের দিকে ছুটে যায়। ততক্ষণে ড্রাগন এসে ওকে ধরে ফেলে এবং নিজের আঙ্গুলের সব থেকে বড় নখটা ওর শরীরের ভিতরে গেঁথে দেয়। সাথে সাথে এলোডি ব্যথা সহ্য করতে না পেরে ওর শরীরের ভিতরে লুকিয়ে রাখা সেই চাকুটাকে বের করে ড্রাগনের একটা চোখের ভিতরে ভরে দেয়। ড্রাগন এক চোখে আঘাতপ্রাপ্ত হওয়ায় ও চোখে কম দেখতে পাচ্ছিল। ঠিক একই সময় এই সুযোগটাকে কাজে লাগিয়ে এলোডি দৌড়ে এসে ড্রাগনের শরীরের ভিতরে সেই তরোয়ালটাকে বিধিয়ে দেয়। কিন্তু এই ছোট আঘাতে ড্রাগনের কিছুই হয় না। ড্রাগন এলোডিকে হাতের মুঠোয় নিয়ে নেয়। তখনই এলোডি হাতে থাকা তরোয়ালটিকে নিয়ে ড্রাগনের হাতের ভিতরে আঘাত করে এবং ড্রাগন ওকে ছুঁড়ে ফেলে দেয়। আর এলোডি পিছনের দিকে এগিয়ে যায় আরেকটা তরোয়ালের দিকে। যখন তরোয়ালের দিকে সে এগিয়ে যায় ঠিক তখনই সে লক্ষ্য করে ড্রাগনের ছাড়া নিঃশ্বাসগুলো সেইখানে গিয়ে একটা পাথরের মধ্যে রিফ্লেকশন তৈরি করছে। ঠিক তখনই এলোডির মাথায় একটা আইডিয়া চলে আসে। এলোডি আস্তে আস্তে সেই পাথরের দিকে এগিয়ে যায় যে পাথরটা প্রতিফলনের সৃষ্টি করছিল। এলোডি ড্রাগনকে বলে তুমি যদি আমার কোনো কথাই বিশ্বাস না করতে চাও তাহলে আমাকে আগুন মেরে পুড়িয়ে ফেলো, মারো আমাকে আগুন, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। যেভাবে তুমি সব নিরীহ মেয়েদের প্রাণ নিয়েছো সেভাবে তুমি আমার প্রাণটাকেও কেড়ে নাও। ঠিক তখনই ড্রাগন আগুন ছুড়ে মারে এলোডির দিকে। ড্রাগন যখনই আগুন ছুড়ে মারে ঠিক সেই মুহূর্তে এলোডি সেইখান থেকে ঝাঁপিয়ে পড়ে এবং ড্রাগনের ছুড়ে ফেলা আগুন আবার ঘুরে ড্রাগনের শরীরে এসেই পড়ে এবং ড্রাগনের শরীরের অনেকটা অংশ পুড়ে যায় এবং ড্রাগনটা দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই এলোডি আবার উঠে দাঁড়ায় এবং হাতে তরোয়াল নেয়, নিয়ে ড্রাগনের দিকে এগিয়ে যায়। শেষবারের মতো ড্রাগনটাকে এলোডি বলে আমার হাতে যে কাটা দাগ তুমি দেখতে পাচ্ছ আমার বোনের হাতেও সেই একই দাগ আছে। তুমি যেই রয়্যাল ব্লাডের গন্ধ খুঁজে পাচ্ছ সেই গন্ধটা আসলে আমাদের রক্তের মধ্যে তাদের রক্তটাকে মিশিয়ে দেওয়া হয়েছে হাত কেটে। আসলে আমরা রয়্যাল ব্লাড নই। রাজা রানী তোমাকে বোকা বানিয়েছে। এতদিন তুমি শুধুমাত্র সাধারণ অসহায় মেয়েদেরকে মেরেছো যারা কখনোই রয়্যাল ব্লাড ছিল না। তখন গিয়ে ড্রাগনটা বলে তাহলে ঠিক আছে, দেরি করছো কিসের জন্য, তুমি তাহলে আমাকে মেরে ফেলো। এলোডি ড্রাগনটাকে মারার জন্য তরোয়ালটা হাতে তুলে নেয় ঠিকই, মাটির ভিতরে গেঁথে ফেলে এবং বলে যেই ভুল রাজারানী করেছে সেই একই ভুল আমি করব না। এলোডি ছুটে যায় পানির মধ্য থেকে সেই ছোট ছোট আলো জ্বলে ওঠা জীবগুলোকে নিয়ে এসে ড্রাগনের শরীরের উপরে ছেড়ে দেয়, যেগুলো ড্রাগনের সেই পোড়া ক্ষতগুলোকে ঠিক করে ফেলে নিমিশেই। এবং ড্রাগন বুঝতে পারে যে এলোডি একটা ভালো মেয়ে ছিল, যার কারণে এলোডি আবার ড্রাগনটাকে বাঁচিয়েছে। অপরদিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো ততক্ষণে রাজকুমারের আরো একটা বিয়ের প্রস্তুতি চলছে। অন্য একটা সাধারণ মেয়েকে বোকা বানানো হচ্ছে তাকে রয়্যাল ব্লাড হিসেবে ড্রাগনের কাছে উপস্থাপন করার জন্য। সেই বিয়ের অনুষ্ঠানে এলোডি ক্ষত বিক্ষত শরীর নিয়ে উপস্থিত হয়। রাজকুমার এলোডিকে দেখে একেবারে অবাক হয়ে যায়। ততক্ষণে এলোডি বিয়ের মঞ্চে উঠে সেই মেয়েটাকে বলে যে এরা সবাই মিলে তোমাকে বোকা বানাচ্ছে, তুমি এখান থেকে পালিয়ে যাও যদি নিজেকে বাঁচাতে চাও। রানী সামনে এগিয়ে আসে এবং এলোডিকে বলে কি মনে করেছে তোমার কথা কেউ বিশ্বাস করবে? ঠিক সেই মুহূর্তে এলোডি আবারও আরেকবারের জন্য বলে আমি তোমাদের সবাইকে শেষ সুযোগ দিচ্ছি, যারা নিজেদের জান বাঁচাতে চাও তারা এইখান থেকে চলে যাও, আর নয়তো সবাই মারা যাবে। তখন রানী আবারও বলে তোমার মতো একটা সাধারণ মেয়ে আমাদেরকে ভয় দেখাবে। তখন এলোডি গিয়ে বলে যে না, তোমাদের আসলে আমাকে ভয় পাওয়া উচিত নয়, তোমাদের ভয় পাওয়া উচিত ওকে। ঠিক সেই মুহূর্তে সেইখানে সেই ড্রাগনটা এসে উপস্থিত হয়। কিছু মানুষ ড্রাগনটাকে দেখে সেইখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ড্রাগনটা আগুন মেরে পুরো প্রাসাদ সহকারে রাজ্যের সবাইকে সেইখানে পুড়িয়ে দেয়। পুরো প্রাসাদ যখন আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে ধ্বংস হয়ে পড়ে যাচ্ছিল তখন সেইখান থেকে এলোডি হেঁটে বের হয়ে আসে এবং ওর সাথে উপরে সেই ড্রাগনটা উড়ে বের হয়ে আসে। সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ততদিনে এলোডি ওর নিজের বোন এবং মাকে নিয়ে ওদের নিজেদের রাজ্যে ফিরে আসে। প্রথম থেকে এলোডির ইচ্ছা ছিল ও পুরো পৃথিবী ভ্রমণ করে দেখবে, তাই ও ওর মায়ের হাতে সব ধরনের দায়িত্ব তুলে দিয়ে ছোট বোনটাকে আদর ভালোবাসা স্নেহ দিয়ে দূর অজান্তের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যে এখানে সে পৃথিবী ভ্রমণ করবে এবং এলোডি তার পাশে সে ড্রাগনটাকে নিয়ে সুন্দর ভবিষ্যতের উদ্দেশ্যে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।